আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আর নেই, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, কাল সিলেটে দাফন। ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়ছে মানুষ, আগামীতে ভোগান্তি থাকবে না বললেন ওবায়দুল কাদের। সদরঘাটে মানুষের উপচে পড়া ভিড়, লঞ্চে অতিরিক্ত যাত্রী ছাড়াও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। এবং অস্থির নিত্যপণ্যের বাজার, সয়াবিন তেলের সরবরাহ কম, সিন্ডিকেট ভাঙতে না পারায় ক্ষুব্ধ ক্রেতারা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। চলে গেলেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট উপস্থাপন করা সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাত ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। সকাল 10:30টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজার পর 11:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা হবে। এরপর দুপুর 2টায় শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। রোববার দুপুরে সিলেটে আরেকবার জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আব্দুল মুহিতকে। পাকিস্তান আমলে সরকারি চাকরি থেকে অবসরের পর 1982 সালে এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে সংসদে প্রথম বাজেট উপস্থাপন করেন। মাঝে বিরতি দিয়ে 2009 সাল থেকে টানা 10 বার অর্থমন্ত্রী হিসেবে বাজেট উপস্থাপন করেন তিনি। মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখায় আব্দুল মুহিতকে দেওয়া হয় রাষ্ট্রের সর্বোচ্চ পদক স্বাধীনতা পুরস্কার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। গত রাত 12:56 আপনার ইন্তেকাল করেছেন। আমরা সকাল থেকেই আজকে ভাবছিলাম যে ওনার সময় গনিয়ে আসছে। ইনফ্যাক্ট দুপুরে আমরা যখন ওনার বাসায় ছিলাম সবাই মিলে আমরা দোয়া টোয়া করি এবং তখনই মনে হয়েছে আর বেশিক্ষণ নয়। উনি সারাক্ষণ আল্লাহ আল্লাহ বলতেছিলেন। আগে আজকে খুব খারাপ ডিটোরিয়েট খুব তাড়াতাড়ি ডিটোরিয়েট করে তারপরে আমরা এখানে রাত্রেবেলা নিয়ে আসি ইমার্জেন্সিতে। তো ইমার্জেন্সি আসার পরে ওরা সুবিধা করতে পারেনি। বাই দ্যাট টাইম ইট ওয়াজ টু লেট। দোয়া করেন যাতে উনি বেহেশত নাজিল হয়। উনি সবসময় মানুষের মঙ্গল চেয়েছেন আল্লাহর এবং মেহেরবান যে উনি শান্তির সাথে চলে গেছেন। মহাসড়ক আর ফেরিঘাটে যানজটের শঙ্কা মাথায় নিয়ে সড়ক পথে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ। অবশ্য এবার আগের চেয়ে পরিস্থিতি ভালো। বাস ছাড়ার সময়সূচিতেও বিপর্যয় হয়নি। তবে অতিরিক্ত ভাড়া আদায় চলছেই। বাস টার্মিনালে ঈদ যাত্রা দেখতে গিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক পথে আগামীতে ঈদে ঘরমুখ মানুষের আর ভোগান্তি থাকবে না। আদিন সজীবের রিপোর্ট। ঈদ মানেই গ্রামে ফেরা, প্রিয় স্বজন বন্ধুদের সান্নিধ্যে ছুটি কাটানো। এই আনন্দযাত্রাতেই প্রতি বছর ঈদের আগে পরে মহাসড়কে হয় মহা যানজট। এবার পরিস্থিতি ততটা খারাপ না হলেও প্রচণ্ড গরম, সাথে আছে কিছু ভোগান্তি। গ্রামের বাড়ি যাব, সবাই আত্মীয় স্বজন সবাই অপেক্ষা করতে, সেখানে যাতে তো আনন্দ হবে। খুশিটা আসলে পরিবারের মানুষের সাথেই আমরা শেয়ার করি, তো এই জন্য শত কষ্ট হইলেও আমরা কষ্ট করে বাড়িতে যাওয়ার চেষ্টা করি। গত কয়েকদিনের তুলনায় শুক্রবার রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ বেড়েছে, কিন্তু তা অসহনীয় নয়। শুনছিলাম যে অনেক লেট হবে, কিন্তু লেট হয় নাই, টাইমলি গাড়ি আসছে। তাই বাসের জন্য তেমন অপেক্ষায় খুব একটা ভিড় নেই রাজধানীর টার্মিনালগুলোতে। তবে গরমে শিশু আর বৃদ্ধদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে। বাবু অসুস্থ হয়ে পড়ছে, বমি করছে মাঝে 2 বার। এবারও ঈদের টিকিট বিক্রিতে নানা অনিয়মে ক্ষুব্ধ যাত্রীরা। যেদিন ফার্স্ট ছাড়ে আমি সবার প্রথমে আমাকে বলে যে টিকিট নাই। মানে কি, আগে 10 জন আছে, বলছে টিকিট পুরো ফুল, কোনো সিট খালি নেই। লাস্টে সিট পাইছে, আবার ভাড়া নিচ্ছে আপনার 400 টাকা বেশি। 800 টাকার টিকিট 1400 টাকা বিক্রি করতেছে। নর্মাল ভাড়া মনে করেন 800 টাকা, এখন আমরা নিচ্ছি 1100 টাকা। গাবতলীতে ঈদযাত্রা পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। আগামীতে সড়ক পথে ঈদযাত্রায় আর কোনো দুর্ভোগ থাকবে না। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। 3টা ফ্লাইওভার
তুলে দিয়েছি। যাদের যে দায়িত্ব, সে দায়িত্বটা যথাযথভাবে যদি পালন করা হয় তাহলে এই যাত্রা ভালো হবে। বাস কাউন্টারগুলোতে তদারকি আর মহাসড়কে প্রশাসনের তৎপরতা বাড়ালে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মনে করেন ঘরমুখ মানুষ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঈদকে সামনে রেখে রাজধানীর সদরঘাটে ছিল মানুষের উপচে পড়া ভিড়। শুক্রবার দুপুর থেকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সদরঘাটের পন্টনগুলো। তবে এর মাঝে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন আর বাড়তি ভাড়া নিয়েছিল মানুষের বিস্তর অভিযোগ। নজিবুর রহমানের রিপোর্ট। করোনার দুঃসময় কেটেছে, সেই সাথে ঈদের দীর্ঘ ছুটি কেন্দ্র করে নারীর টানে বাড়ির পথে ছুটছে মানুষ। অগ্রিম ঈদ যাত্রার দ্বিতীয় দিনে তীব্র গরম আর অতিরিক্ত যাত্রীর চাপ সঙ্গী করে পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ছে তারা। তবে নৌপথেও আছে ভোগান্তি। ধারণ ক্ষমতার বেশি যাত্রী বোঝাই করে গন্তব্যে ছুটেছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের নৌযান। বিআইডব্লিউটি এর নির্দেশনা মানছেন না কেউই। সেই সাথে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ করেছেন যাত্রীরা। লোক কম নিলে তো চলে, যেহেতু ভাড়া বাড়তি, ওরা তো ভাড়াও বেশি নেয়। যে পরিমাণ যাত্রী, এত একটা ছোট লঞ্চে এই পরিমাণ তো যাত্রী নেওয়া উচিত না। লঞ্চ ছাড়ে না, লঞ্চ 4টা বাজে ছাড়েন কথা, 2টা বাজে আমরা আইছি, পাড়া এখানে আপনারা ভর্তি নিয়ে আছেন। যাত্রী চাপ বেশি থাকায় এমন পরিস্থিতি বলছেন লঞ্চ সংশ্লিষ্টরা। যাত্রী মনে করেন উঠতেছে, এটা তো আর থামানো সম্ভব না। সারা বছর তো মনে করেন নির্ধারিত যাত্রী নিয়ে আমরা চলি, আর একটা সিজন তো আমরা মোটামুটি একটু নেবই। ঈদের সময় তো নির্ধারিত টাইম নেই, এখানে তো ব্রাহ্মণ ম্যাজিস্ট্রেট আছে। ভোগান্তি সঙ্গী করে হলেও দীর্ঘদিন পর পরিবারের সাথে ঈদ করতে পারায় স্বস্তি ছিল অনেকের মাঝে। লঞ্চটা যাইতে সুবিধা আছে, আমি নিরিবিলি একটু বইয়া মা বাপ লয়ে সবাই একসাথে বসে আনন্দ করে মেরিয়ে বহুত কিছু। ভালোভাবে বাড়িতে বসবো, ঈদ করবো, ছেলে সন্তান নিয়ে ভালো থাকবো, এটাই আশা করি আমরা। সড়ক আর রেলপথের তুলনায় ভোগান্তি কিছুটা কম হওয়ায় স্বস্তিও প্রকাশ করেছেন অনেকে। যে কোনো ধরনের ভোগান্তি এড়াতে নৌযানে করে বাড়ির পথে ছুটছে মানুষ। তবে এ পথেও ভোগান্তির শেষ নেই সাধারণ যাত্রীদের। তাদের দাবি, নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিতে বিআইডব্লিউটিএ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরিং আরও বাড়ানো প্রয়োজন। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে চাপ এড়াতে দৌলতিয়া পাটুরিয়া ঘাট ব্যবহারের পরামর্শ দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শিমুলিয়া ফেরি ঘাটের উপর চাপ সৃষ্টি না করার অনুরোধ করেন তিনি। শিমুলিয়া ঘাট পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান শামীম আল রাজি এ সময় উপস্থিত ছিলেন। শিমুলিয়া ঘাটে টাকার বিনিময়ে ফেরিতে যানবাহনের সিরিয়াল বন্টন করা হচ্ছে। যাত্রীদের এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। ঘাটে চাপ থাকায় ফেরিতে সিরিয়াল পেতে সময় লাগছে বলেও দাবি করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আমরা অনেক এটা নিয়ে স্টাডি করেছি, যেই ফেরিগুলো দিয়েছি এর বাইরে এখানে ফেরি যুক্ত করার সুযোগ ছিল না বলেই আমরা সিদ্ধান্তটা নিয়েছি। লিঙ্ক রোডগুলো দিয়ে যেন কোনো ধরনের ক্রাইসিস তৈরি না হয়। তারপর আপনি জানেন যে মানিকগঞ্জের রাস্তা কিন্তু সমস্যার কাজ চলছে, তারপরে রাস্তা ফ্রি আছে। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ। তবে দীর্ঘ ছুটির কারণে এবার দেশের প্রধান রেল স্টেশন কমলাপুরে ঘরমুখো যাত্রীদের বাড়তি চাপ নেই। সময়সূচিতে কিছুটা হেরফের হলেও ট্রেন চলাচলও প্রায় স্বাভাবিক। কমলাপুর স্টেশনের ম্যানেজার জানিয়েছেন, ঈদের আগে যাতে ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় না হয় সে চেষ্টাই করছেন তারা। দেখুন হুমায়ুন চিস্তির রিপোর্ট। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন আর যান্ত্রিক জীবন থেকে কিছুটা বিশ্রাম নিতেই আপন ঠিকানার উদ্দেশ্যে এই যাত্রা। ট্রেনে ঈদ যাত্রা অনেকটা নিরাপদ হলেও বাড়তি চাপ থাকে প্রতি বছরই। এবারে সেই চিত্র অনেকটাই ভিন্ন। ঈদের ছুটির আগে শুক্র শনি সাপ্তাহিক ছুটি ও মে দিবস থাকায় এবার লম্বা সময় পেয়েছেন ঈদে বাড়ি ফেরা মানুষেরা। ভালো লাগা কাজ করছে যে বাবা মার সঙ্গে ঈদ করতে পারবো। খুব ভয় ছিলাম, আতঙ্কে ছিলাম যে এসে কি না কি হয়, তো সেই দিক থেকে মোটামুটি এখন পর্যন্ত ফ্রি আছে। ট্রেনটা একটু দেরিতে আসছে, গরম বেশি, একটু ওয়েট করতে হয়েছে, এটুকুই, তেমন কিছু সমস্যা হয়নি। শুক্রবারও প্রায় সব ট্রেন সঠিক সময়ে যাত্রা করেছে। রেল কর্মকর্তারা জানান, ঈদে বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে 2 জোড়া স্পেশাল ট্রেন সহ প্রতিদিন মোট 37 জোড়া আন্তনগর ট্রেন চলছে বিভিন্ন গন্তব্যে। 2টি ট্রেন কিছুটা বিলম্ব থাকলেও আমরা চেষ্টা করেছি মানে যত কম সময়ে ঢাকা থেকে ছেড়ে দেওয়া। সর্বোচ্চ চেষ্টা করছি যাতে প্রতিটা ট্রেনই সময়মত ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার জন্য। আজকেও প্রায় 40-42টির মতো এক্সট্রা কোচ প্রতিটা ট্রেনে লাগছে।
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতকে কেন্দ্র করে ঈদের দিন আরও 2টি স্পেশাল ট্রেন ঢাকা ও ময়মনসিংহ থেকে চলাচল করবে বলেও জানান কর্মকর্তারা। ঈদের আগে লম্বা ছুটি পাওয়ায় অনেকটা পরিকল্পনা করেই রাজধানী ছাড়ছে মানুষ। তাই অন্যান্য বারের তুলনায় এবার কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের চাপ একেবারেই কম। আর সময় মতো প্রায় প্রতিটি ট্রেন ছাড়াই এবার অনেক ভোগান্তি কম ঈদ যাত্রায়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা। তেল কারবারিদের তেলের সমাতিতে অস্থির ঈদের নিত্যপণ্যের বাজারে সয়াবিন তেলের সরবরাহ নেই, যাও আছে তা বিক্রিতে শর্ত জুড়ে দিচ্ছেন দোকানিরা। বাজারে তেলের সিন্ডিকেট ভাঙতে না পারায় ক্ষুব্ধ ক্রেতারা দুষছেন সরকারকে। ফজলে রাব্বির রিপোর্ট। আগে অভিযোগ ছিল দাম বৃদ্ধি নিয়ে, এখন বাজারে পাওয়াই যাচ্ছে না সয়াবিন তেল। বাজার নিয়ন্ত্রণে রাখতে আমদানি করা তেলের উপর শুল্ক প্রত্যাহার করে সরকার, কিন্তু তার প্রভাব রোজার মাসে তেলের দামে খুব একটা পড়তে দেখা যায়নি। বরং ঈদের কয়েকদিন আগেই বাজার থেকে উধাও প্রতিদিনের দরকারি এই পণ্য। এই সিজনে তেল থাকবো অ্যাভেলেবেল, গরিবে কম নিব, বড় লোকে বেশি নিব, এখন সব মিলে গড়ে তেলই নেই। তেলের যে একটা বড় ধরনের সিন্ডিকেট শুরু হয়েছে এবং একটা বাজারটাকে টালমাটাল করে ফেলছে। আমার এক কাস্টমারে ধুয়ে গেছে 15,000 টাকা, মালা 4 কার্টুন তেল কিনেছে, আমি উপরে গেছে কত তেল নেই। সরকার নির্ধারিত তেলের দাম 160 টাকা লিটার, কিন্তু গেল 2 দিন ধরে 1 লিটারের তেলের বোতল নেই রাজধানীর বাজারে। 5 লিটার তেলের বোতল কিছু দোকানে আছে, কিন্তু তা কিনতে ক্রেতাদের শর্ত বেঁধে দিচ্ছেন দোকানিরা। সরষের তেল আনতে দেবো 5 কার্টুনের সাথে 1 কার্টুন সরষের তেল, 5,500 টাকা 1 কার্টুন সরষের তেলের দাম। সরষের তেল না আনলে তেল বিক্রি করা যাবে না। তেলের সংকট যেভাবে হয়েছে আমার ব্যবসায় জীবনে আমি দেখিনি। মানুষ ক্রয় করবে, সাধারণ মানুষ এটা আয়ত্ত থাকবে, কিন্তু তেল ক্রাইসিস এটা কি অবস্থা? সামনে ঈদ, আমরা কি করব? বিভিন্ন কোম্পানির ডিলাররাও বলছেন মিল থেকে তেলের কোনো সরবরাহ নেই, ফলে বাজারের সংকটকে কাজে লাগিয়ে দাম বাড়াতে চাইছে উৎপাদনকারী ব্যবসায়ীরা। কোম্পানি ডিলাররা আমার আর 1 সপ্তাহ আগে থেকে বলতেছে ডিউ বন্ধ, তেল বাদে অন্য কথা বলে। তারা চাইতেছে বাড়াইতে, কিন্তু সরকার বলতেছে ঈদের আগে কোনোভাবেই বাড়াইতে পারবে না। সব কোম্পানি মিললা এই বাজারে মনে করেন মাল দেওয়া বন্ধ করে দিয়েছে। বাজারে অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল থাকলেও কেজিতে 10 টাকা বেড়েছে সুগন্ধি বা চিকন চালের দাম। গরুর মাংসের কেজি 700 টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকায়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ঈদের ছুটি শুরু হওয়ায় মার্কেটে কমে গেছে ক্রেতাদের ভিড়, এতে কিছুটা হতাশ বিক্রেতারা। তবে ভিড় কম থাকায় স্বস্তিতে কেনাকাটা করছেন ক্রেতারা। এদিকে গহনা, জুতা এবং কসমেটিক্সের দোকানে ক্রেতা টানতে আকর্ষণীয় অফার দিচ্ছে বিভিন্ন ব্র্যান্ড। রাবেয়া আক্তার সুবর্ণার রিপোর্ট। ঈদের জমকালো সাজ মানেই সবার কাছে সোনার গহনা নয়, বরং ড্রেসের সঙ্গে মিল রেখে নানা ডিজাইনের মেটালিক ব্রেসলেট, চুড়ি বা মালা ও কানের দুল পছন্দের তালিকায় রাখেন অনেকে। সোনার বিকল্প ইমিটেশনের গহনার পাশাপাশি অক্সিডাইজ মুক্তার গহনা যেমন চলছে, তেমনি সুতা ও পুঁতির ব্যবহারে বিভিন্ন ধারার গহনা তরুণীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ড্রেস কিনা শেষ, এখন জাস্ট একটু ম্যাচিং করে শুজগুলো কিনছি, আর কিছু জুয়েলারিস আর একটু কসমেটিক্স নেব। কাচের চুড়ি, কানের দুল, এগুলোই আর কি কেনাকাটার জন্য চলে আসলাম। তবে মডার্ন লুকের হালকা সাজের পাশাপাশি ঈদের দিন ঐতিহ্যবাহী সাজে যারা সাজতে চান তাদের কাছে এখনও সেলোয়ার কামিজ বা শাড়ির সাথে কানে একটু লম্বা দুল বা ভারী জড়োয়া গহনা এবং সুন্দর জুতার আবেদন রয়েছে। কাস্টমার ছাড়ছি না, হ্যাঁ বেচা কিনা কম বেঁধে ডিসকাউন্টও দিচ্ছে, যে নিজের থেকে বলি যে ম্যাডাম নেন। আর একটু বিশেষ সাজে মেকআপ ছাড়া যেন পূর্ণতাই মিলে না, তাই গহনার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রসাধনীও পছন্দ করেন অনেকে। এখন হচ্ছে আমাদের কালার কসমেটিক্সে বেশি আসছে, নেল পলিশ, লিপস্টিক, লাইনার, কাজল, এগুলোই এখন বেশি চলছে। ছুটি শুরু হওয়ায় ক্রেতা সমাগম কম থাকায় অলস সময় পার করছেন বিক্রেতারা। অবশ্য 4 রাত পর্যন্ত বেচা কেনার অপেক্ষায় রয়েছেন তারা। তো তুলনামূলক এখন সবাই দেশেও চলে যাচ্ছে, তো ওই তুলনামূলক কাস্টমার একটু কম। এদিকে ঈদে নিজেকে মেহেদিতে রাঙিয়ে তুলতে ব্যস্ত ছোট বড় সবাই। ঈদ মানেই তো মেহেদি পরা, মার্কেট করা, নিজেদের শখে বসি, প্লাস আমাদের একটা মানে বিজনেসও বলতে পারেন। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা।
দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। তার ভাষায়, দেশকে রক্ষা করতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। এ সময় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন মির্জা ফখরুল। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি নতুন সংসদ, নতুন সরকার গঠন করতে হবে। সেখানে হচ্ছে আমাদের রাজনৈতিক সংগঠন। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে তৈরি হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি আরও বলেন, সাংবাদিকদের সহায়তা স্থায়ী ব্যবস্থাপনার জন্য প্রধানমন্ত্রী এই ট্রাস্ট করেছেন। খুলনা প্রেস ক্লাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই ট্রাস্টের মাধ্যমে এ পর্যন্ত সাংবাদিকদের মাঝে 22 কোটি টাকা দেয়া হয়েছে বলেও জানান তিনি। হাসান মাহমুদ আরও বলেন, অষ্টম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করবেন না তারা সরকারি ক্রয়পত্র পাবেন না। অষ্টম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করবে না তারা সরকারের ক্রয়পত্র পাবে না। সাংবাদিকদের বেতন ভাতা দিবেন না, আবার সরকার থেকে সুবিধা দিবেন, সেটা তো হয় না। সাংবাদিকদের দাবির প্রেক্ষিতেই এই গণমাধ্যম কর্মী আইন সরকার প্রণয়ন করার উদ্যোগ গ্রহণ করে। সেগুলো আমলাতান্ত্রিক নানা জটিলতার নানাবিধ কারণে সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, কিছু ব্যত্যয় আছে, সেগুলো আমারও চোখে পড়েছে। আমরা সেগুলো সংশোধন করে যাতে সাংবাদিকদের সত্যিকার অর্থে সুরক্ষা হয় সেজন্য এই আইনটি আমরা পরিমার্জন করব। জুমাতুল বিদায় মহান আল্লাহর কাছে ক্ষমা ও মুক্তির ফরিয়াদ করেছেন মুসলমানরা। মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্ব শান্তির ও সমৃদ্ধি কামনা করা হয় মসজিদে মসজিদে। রমজানের শেষ জুমায় অংশ নিতে দেশের সব প্রান্তে মসজিদে ঢল নামে মুসল্লিদের। একরামুল হক সায়েমের রিপোর্ট। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস প্রায় শেষ। পবিত্র রমজানের বিদায় বেলায় কি যেন হারানো সুর মুসলমানদের হৃদয়ে। সিয়াম সাধনার মাসের শেষে মহান স্রষ্টার কাছে আকুল ফরিয়াদ ছিল বান্দাদের। বিশেষ ফজিলতের দিন হওয়ায় আল্লাহর কাছে দুহাত তুলে মনের সব বাসনা তুলে ধরেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জুমাতুল বিদায় অংশ নিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের বিভিন্ন মসজিদে ঢল নামে মুসল্লিদের। শেষ জুমাটা আমার জীবনে আর কোনোদিন আসবে বলে মনে করি না, কারণ মানুষের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। কিন্তু জুমাতুল বিদা প্রতি বছর আসতে থাকবে, প্রতি বছর জুমাতুল বিদা আসবে, কিন্তু প্রতি বছর মানুষ থাকবে না। মহান রাব্বিল আলামিন আমাদের প্রত্যেকে যেন ইহকাল পরকালের সুখের ব্যবস্থা করে দেন এবং জান্নাতের ফয়সালা করে দেন এবং আমাদের দেশবাসীর উপর খাস রহমত দান করেন। করোনা মহামারী থেকে মুক্তি ও ফিলিস্তিন সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য প্রার্থনা করা হয় পরম করুণাময়ের কাছে। আল্লাহ তাআলা যেন আমাদের দেশের প্রতি রহম বর্ষণ করে, করোনা মহামারী সকল প্যান্ডামিক সিজন থেকে যেন আমাদেরকে হেফাজত করে। বাইতুল মুকাদ্দাসে গত শুক্রবারে বা এর কয়েকদিন আগে হামলার শিকার হয়েছে মুসলিমেরা, ওইখানেও তারা যেন শান্তিতে প্রার্থনা করতে পারে। জাতি ধর্ম সব নির্বিশেষে সবাই মিলে শান্তিতে আমরা সুস্থভাবে বসবাস করতে পারি এবং আমাদের যত যাবতীয় যত গুনাহ ছিল আমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই ছিল আমাদের ফরিয়াদ। নামাজের আগে বয়ানে রমজানের শেষ সময়গুলো ইবাদত বন্দেগীতে কাটানোর আহ্বান জানান খতিব। বলেন, সংযম ও ক্ষুধাবৃত্তি অর্জনের শিক্ষা ছড়িয়ে দিতে হবে সারা বছর সবার মাঝে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত ও বদ্ধপরিকর বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ইফতার মাহফিলে তিনি একথা জানান। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী আগামী দিনেও সরকারের নির্দেশনা
এবং এদেশের মানুষের প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ও বদ্ধপরিকর। দেশের সার্বভৌমত্ব রক্ষা কিংবা দেশ সেবায় আত্মনিয়োগের জন্য আমাদের প্রতিটি সদস্যই সর্বদা প্রস্তুত রয়েছে। শুধু দেশেই নয়, দেশের বাইরেও আমাদের সেনাবাহিনী অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে, আর যার ফলশ্রুতিতে বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষা প্রেরণকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে সংঘর্ষে অন্তত ৪২ জন আহত হয়েছে। ইসরায়েলি পুলিশের দাবি, দাঙ্গাকারীরা পাথর ও পটকা নিক্ষেপের পরে নিরাপত্তা বাহিনী আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দাঙ্গা বিরোধী ব্যবস্থা নিয়েছে বলেও দাবি করেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, আহতদের মধ্যে বেশিরভাগেরই শরীরের উপরের অংশে আঘাত লেগেছে। মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস সারা বিশ্বের মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান। এবার পার্টেক্স খেলার খবর। জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শুধু তাই নয়, রুবেলের ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। গত ১৯ এপ্রিল মাত্র ৪০ বছর বয়সেই মারা যান মোশাররফ রুবেল। রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। রুবেলের পরিবারের আকুতি ছিল তার কবরটা যেন স্থায়ী করা হয়। বিদেশ থেকে ফিরে শুক্রবার রুবেলের বাসায় যান ঢাকা উত্তরের মেয়র। রুবেলের স্ত্রীর যে আকুতি, সে আকুতিটাতে আমি বলতে চাই যে ইনশাল্লাহ এটাকে আমি স্থায়ীকরণ করে দিব। এটার জন্য আজকে আমি এখানে এসেছি, তাকে নিজে বলার জন্য। রুবেলের মতন একজন ছেলে বাংলাদেশের একজন ক্রীড়া যোদ্ধা ছিল, তার জন্য এতটুকু কিছু করতে যদি পারি, আমার মনে হয় আমাদের সিটি কর্পোরেশন এটা ধন্য হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আর নেই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোককাল সিলেটে দাফন। ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়ছে মানুষ, আগামীতে ভোগান্তি থাকবে না বললেন ওবায়দুল কাদের। সদরঘাটে মানুষের উপচে পড়া ভিড়ে লঞ্চে অতিরিক্ত যাত্রী ছাড়াও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। এবং অস্থির নিত্যপণ্যের বাজার, সয়াবিন তেলের সরবরাহ কম, সিন্ডিকেট ভাঙতে না পারায় ক্ষুব্ধ ক্রেতারা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।